1847 সাল কলকাতার জানবাজারের প্রসিদ্ধ মানবদরদী জমিদার ঠিক করলেন কাশীতে গিয়ে মা অন্নপূর্ণা ও বিশ্বনাথের পূজা দেবেন। কিন্তু কাশী আর যাওয়া হলো না, উপরন্তু ইংরেজদের 10,000 টাকা দিতে হলো। কিন্তু কেন? কেই বা এই জমিদার, আর কিভাবে তিনি লড়াই করলেন ইংরেজদের সাথে আর তৈরি করলেন দক্ষিণেশ্বরের মন্দির? আসুন তা জানা যাক আজকের ভিডিওর মাধ্যমে। কলকাতা থেকে পবিত্র শহর কাশী যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করা হলো। গন্তব্য মাধ্যম জলপথ, তাই নৌকার আয়োজন করা হলো। জমিদার নিজে পূজা দিতে যাবেন, তাই 24টি নৌকা, অসংখ্য দাসদাসী, রসদ, আত্মীয় স্বজন, সবকিছুর বিরাট আয়োজন হলো। কাল সকালে জমিদার যাত্রা শুরু করবেন। যাত্রার ঠিক আগের দিন রাত্রে ঘটল এক দৈব ঘটনা। রাত্রের শেষ প্রহরে জগৎজননী মা ভবতারিণী আবির্ভূত হলেন। তিনি ঘুমন্ত জমিদারকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, কাশী যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। তুই গঙ্গা নদীর তীরে আমার মন্দির তৈরি করে পূজা কর, আমি এখানে পূজা গ্রহণ করব। গভীরভাবে প্রভাবিত জমিদার জমির সন্ধান শুরু করলেন। চারিদিকে লোক নিযুক্ত করা হলো মন্দির নির্মাণের জমি খোঁজার জন্য। অবশেষে এক ইংরেজ জেক হেস্টির কাছ থেকে কেনা হলো 20 একর জমি। জমিটির তখনকার নাম ছিল সাহেবান বাগিচা। অবিলম্বে শুরু করা হলো মন্দির তৈরির কাজ। 9 লক্ষ টাকা খরচ করা হলো। 1847 সাল থেকে 1855 সাল, 8 বছর ধরে চলল মন্দির তৈরির কাজ। অবশেষে 1855 সালে 31শে মে বৃহস্পতিবার স্নানযাত্রার পুণ্যতিথিতে প্রসিদ্ধ জমিদার প্রতিষ্ঠা করলেন জগৎবিখ্যাত দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির। আর এই প্রসিদ্ধ মানবদরদী জমিদার হলেন সমাজসেবী, শিক্ষানুরাগী এবং দরিদ্রের সাহায্যকারী রাসমণি দাস বা লোকমাতা রানী রাসমণি। স্নানযাত্রার পুণ্য লগ্নে 1 লক্ষের বেশি টাকা খরচ করে রূপো রথ বানালেন রানী রাসমণি। রঘুবীরকে নিয়ে কলকাতার রাস্তায় শোভাযাত্রা করলেন তিনি। বিরাটভাবে চলল মন্দির স্থাপন উৎসব। রামকুমার চট্টোপাধ্যায়কে মন্দিরের প্রধান পুরোহিত বানানো হলো। শীঘ্রই তার ছোট ভাই গদাধর বা গদাই এলেন। তিনি পরে রামকৃষ্ণ পরমহংস নামে পরিচিতি লাভ করেন এবং এলেন ভাগ্নে হৃদয় তাকে সাহায্য করার জন্য। শ্রী শ্রী জগদীশ্বরী কালী মা ভবতারিণী বা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের নাম ধীরে ধীরে দিকে দিকে ছড়িয়ে পড়ল। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী ছাড়াও মহাদেব এবং রাধা ও কৃষ্ণকে উৎসর্গকৃত আরো 12টি মন্দির রয়েছে। রানী রাসমণি প্রচলিত সেই রথযাত্রা আজও রথের দিনে দক্ষিণেশ্বরে মহা সমারোহে পালন করা হয়। রথে আরোহণ করা প্রভু জগন্নাথ পুরো দক্ষিণেশ্বর প্রদক্ষিণ করেন। আর এইভাবে নির্মাণ করা হলো দক্ষিণেশ্বরের মন্দির। কিন্তু ইংরেজদের 10,000 টাকা দিতে হলো কেন? এর পিছনে রয়েছে আরেক গল্প। 1840 সাল, ইংরেজ সরকারের ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঙ্গার স্নান্ত জলের দিকে তার লোলুপ দৃষ্টি ফেলে। ফেব্রুয়ারি এবং অক্টোবরের মাঝামাঝি সময়ে ছোট মাছ ধরার নৌকাগুলো গঙ্গায় জাল ফেলে প্রচুর ইলিশ মাছ ধরে থাকে, যা বাঙালি রন্ধনশৈলীতে একটি প্রধান সুস্বাদু খাবার। এটা উপলব্ধি করে ইংরেজ সরকার গঙ্গায় জেলেদের মাছ ধরার ওপর জলকর আরোপ করে। নদীতে মাছ ধরার পরিমাণ সীমিত করা এবং করের মাধ্যমে রাজস্ব বাড়ানো, এটাই ছিল ইংরেজদের ধূর্ত কৌশল। ইংরেজ সরকারের জলকর নীতির জন্য এলাকার মাছ ধরে বেঁচে থাকা গ্রামগুলো তাদের জীবিকা হারায় এবং জেলেরা আর্থিকভাবে প্রভাবিত হয়। ইংরেজ সরকার এই যুক্তি দেয় যে মাছ ধরা ফেরি চলাচলে বাধার সৃষ্টি করে, তাই নদীর ট্রাফিক কমানোর জন্যই নৌকাগুলোর ওপর কর আরোপ করা হচ্ছে। শত উদ্বিগ্ন জেলে তাদের উচ্চ বর্ণের ধনী জমিদারদের কাছে মামলা করার জন্য আসে, এই আশায় যে জমিদাররা নিশ্চয়ই তাদের সমর্থন করবে। কিন্তু অভিজাত শ্রেণীর জমিদাররা ইংরেজ সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সম্পর্ক খারাপ করতে অনিচ্ছুক হয় এবং মাছ ধরা জেলে সম্প্রদায়ের থেকে মুখ ফিরিয়ে নেয়। শেষ অবলম্বন হিসাবে তারা রানী রাসমণির কাছে আসে এই আশায় যে রানীমা নিশ্চয়ই সাহায্যের জন্য তাদের ডাকে সাড়া দেবে। এরপর যা ঘটে তা সত্যি অবিস্মরণীয়। রানী রাসমণি জেলেদের মুখে সব কথা শুনে ইংরেজ সরকারের সাথে সাক্ষাৎ করেন। তিনি ইংরেজ সরকারকে 10,000 টাকা কর দিয়ে ঘুষুরি থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত এলাকার সমস্ত গঙ্গা লিজে জমা নেন। তারপর তিনি পুরো অঞ্চলটিকে 2টি বিশাল লোহার শিকল টাঙিয়ে সমস্ত জাহাজ এবং নৌকা চলাচল বন্ধ করে দেন। আর গ্রামের জেলেদেরকে শিকল দিয়ে ঘেরা অঞ্চলের ভিতরে মাছ ধরার নির্দেশ দেওয়া হয়। রানী রাসমণির এই সিদ্ধান্তে
ইংরেজ সরকার এবং ইস্ট ইন্ডিয়া কর্তৃপক্ষ হতবাক ও বিভ্রান্ত হয়ে পড়ে। তারা দ্রুত রাসমণির কাছে আসে এবং এই বিষয়ে আপত্তি করলে রানী রাসমণি বলেন, জাহাজ চলাচল করলে মাছ অন্য জায়গায় চলে যাচ্ছে, ফলে জেলেদের ক্ষতি হচ্ছে। তাই জেলেদের ক্ষতি যাতে না হয় সেই জন্য এই ব্যবস্থা করা হয়। কঠিন সংকল্প এবং দৃঢ়তা নিয়ে আইনগত আশ্রয়ের মাধ্যমে রানী রাসমণি ইংরেজ সরকার ও ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চ্যালেঞ্জ করেন। ইংরেজ সরকার রানী রাসমণির দৃঢ়তাকে বুঝতে পেরে রানী রাসমণির সঙ্গে চুক্তি করে। চুক্তির সিদ্ধান্ত অনুসারে ইংরেজ সরকার রানী রাসমণির 10,000 টাকা ফেরত দেয় এবং গঙ্গার ওপর জলকর তুলে নেয়। জেলেরা আবার গঙ্গায় সীমাহীনভাবে প্রবেশাধিকার লাভ করে। রানী রাসমণি তার জনহিতৈষী কাজের মাধ্যমে খ্যাতির অর্জন করেছিলেন। তিনি একটি পুরুষতান্ত্রিক সমাজে শক্তির স্তম্ভ হিসেবে দাঁড়িয়েছিলেন। তার দৃঢ়তা, বুদ্ধিমত্তা ও দেশপ্রেম তার প্রতি কাজে প্রতিফলিত হয়। একদিকে জনসাধারণ যেমন তাকে ভালোবাসত, অন্যদিকে শত্রুরাও তাকে তেমনই ভয় পেত। তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের অন্যায় নীতির বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন। ইতিহাসের বইগুলি কখনো কখনো ভারতের স্বাধীনতা সংগ্রামে নির্দিষ্ট কিছু মহিলাদের গুরুত্বকে উপেক্ষা বা অবমূল্যায়ন করতে পারে, তবে রানী রাসমণি কলকাতার ইতিহাসে এমন একটি অবিস্মরণীয় চিহ্ন তৈরি করে গেছেন যে তাকে সাধারণ জনগণ রানী উপাধিতে ভূষিত করে, যদিও তার কোনো রাজকীয় অনুষঙ্গ ছিল না। রানী রাসমণির গল্প আমাদের প্রেরণা যোগায় এবং শেখায় যে শক্তি এবং সেবা মানুষের জীবন কতটা আলোকিত করতে পারে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে এটিকে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।